আসসালামু আলাইকুম ডিয়ার জুনিয়র্স, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আবারও হাজির হয়ে গিয়েছি তোমাদেরই প্রিয় প্ল্যাটফর্ম নেক্সট জেন ইনস্টিটিউটের প্ল্যাটফর্মে আজকে লাইভ ক্লাসে। সো তোমরা কে কোথা থেকে দেখছো, কার জেলা কোনটা, কমেন্টসে জানিয়ে দাও। এন্ড সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কার জেলা কলেজ কোনটা জানিয়ে তোমাদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করছে আমি ক্লাসটা স্টার্ট করব কিনা। সো আজকে আমরা পড়বো হচ্ছে সিরাজউদ্দৌলা সিকান্দার আবু জাফরের। ওকে, সো তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে কমেন্টসে একটু জানিয়ে দাও আপুকে। এন্ড সাউন্ড ক্লিয়ার আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের প্রিয় প্ল্যাটফর্ম, স্টুডেন্ট বান্ধব প্ল্যাটফর্ম, যাদের আসলে মূল লক্ষ্যই হচ্ছে শেখা এবং শেখানো, তাই না? তো শেখার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে নেক্সট ইনস্টিটিউট প্ল্যাটফর্ম। সো তোমরা সবাই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও এন্ড ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আপুকে জানিয়ে দাও কোনো প্রবলেম আছে কিনা। ইচ অ্যান্ড এভরিওয়ান ক্লাসটা শেয়ার করে দাও এন্ড ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। আজকে আমি তোমাদেরকে পড়াবো সিরাজউদ্দৌলা সিকান্দার আবু জাফরের লেখা বিখ্যাত নাটক, যেখানে সিকান্দার আবু জাফর দেখিয়েছেন আমাদের ব্রিটিশ আমলে ঘটে যাওয়া ঐতিহাসিক পলাশির যুদ্ধ থেকে শুরু করে এবং স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল সেই সূর্যের কথা। ঠিক আছে, সো তোমরা সবাই কমেন্টসে জানিয়ে দাও সাউন্ড ক্লিয়ার আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা কমেন্টসে জানিয়ে দাও আপুকে। ইচ অ্যান্ড এভরিওয়ান কমেন্ট করো। কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এন্ড তাহলে তোমরা একটু জানিয়ে দাও সিকান্দার আবু জাফর সিকান্দার আবু জাফর তার বিখ্যাত নাটক লিখেছিলেন। সো সিকান্দার আবু জাফরের আরো কিন্তু অনেক বিখ্যাত বিখ্যাত লেখা আছে। জনতার সংগ্রাম চলবেই চলবেই, বাংলা ছাড়ো কবিতা। সো এই যে জনতার সংগ্রাম চলবেই চলবে, এটা কোন সময় বাজানো হয়েছিল? 1971 সালে এবং আমাদের 24-এর গণ অভ্যুত্থানে, তাই না? সো 24-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে সব গণ অভ্যুত্থানে, সব জনতার বিপ্লবে কিন্তু সিরাজউদ্দৌলার সেই জনতার সংগ্রাম চলবেই চলবেই, এটা আমরা সবসময়ই পাঠ করি। সাকিব ইসলাম লিখেছে আসসালামু আলাইকুম আপু, আপু কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সাকিব তুমি কেমন আছো? এমএসটি সাদিয়া, সাদিয়া কেমন আছো? সবাইকে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা কমেন্টসে অবশ্যই আপুকে জানিও। এন্ড কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানিয়ে দিও কমেন্টসে। আচ্ছা, তাহলে আমি কি শুরু করব? সবকিছু ক্লিয়ার আছে? সাউন্ড থেকে শুরু করে এভরিথিং ক্লিয়ার আছে কিনা কমেন্টসে জানিয়ে দাও সবকিছু ক্লিয়ার আছে কিনা। তাহলে আমি শুরু করছি আমাদের আজকের টপিক, নাটক সিরাজউদ্দৌলা, যেটা লিখেছেন সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর এর বিখ্যাত লেখা জনতার সংগ্রাম চলবেই, তারপরে কবিতা বাংলা ছাড়ো, ওনার আশা লেখা একটা কবিতা ছিল, যেখানে উনি দেখিয়েছেন যে কি আমি সেই জগতে হারিয়ে যেতে চাই যেখানে মানুষ সোনার উপর পাহাড় জমায় না, বিত্ত সুখে দুর্ভাবনায় আয়ু কমায় না, আমি সেই জগতে হারিয়ে যেতে চাই। অসাধারণ লেখা সিকান্দার আবু জাফরে। সিকান্দার আবু জাফরে কিন্তু আরো একটা লেখা আছে, কোন এক মাকে কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, খোকা তুই কবে আসবি, তাই না? সো এইরকম সিকান্দার আবু জাফর কিন্তু অসাধারণ লেখক। তিনি শুধু লেখকই না, তিনি একজন নাট্যকার, গল্পকার, তিনি একজন সাংবাদিক। তিনি হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলামের বিখ্যাত যে কবিতা পত্রিকা আছে নবযুগ, নবযুগ পত্রিকায় উনি কাজ করেছেন দীর্ঘ বছর, দীর্ঘ সময় ধরে উনি কাজ করেছেন। ঠিক আছে, তাহলে তোমরা সবাই একটু কমেন্টসে জানিয়ে দাও। এমএসটি সাদিয়া আসসালামু আলাইকুম, ফেরদৌসি আলম, তিশা থ্যাংক ইউ সো মাচ, শিফা আক্তার সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দাও। শামসুল ইসলাম শাকির লিখেছো। তাহলে এইটা সিরাজউদ্দৌলার লেখক কি? সিকান্দার আবু জাফর। লেখকটা একটু জানিয়ে দাও এবং ওনার বিখ্যাত লেখা কি? সিকান্দার আবু জাফর। সিরাজউদ্দৌলা নাটকের লেখক কে? সিকান্দার আবু জাফর। ওকে,
আচ্ছা, সিকান্দার আবু জাফর, শামসুল ইসলাম শাকিল লিখেছে, আসসালামু আলাইকুম আপু, অনেকদিন পরে আপনার ক্লাস করছি, কিছু সমস্যার কারণে আপনার ক্লাস করতে পারিনি, আপনার ক্লাস আমি মিস করেছি। থ্যাংক ইউ সো মাচ শাকিল। অসংখ্য ধন্যবাদ। তুমি কেমন আছো জানিও, এখন সবকিছু ঠিক আছে কিনা এটাও জানিও। আশা করছি ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আর কারো কোনো প্রবলেম থাকলে কমেন্টসে জানিয়ে দাও কোনো প্রবলেম আছে কিনা। তাহলে আজকে ক্লাসটা আমি শুরু করব, এবং আমাদের মোস্ট ইম্পর্টেন্ট নাটক এখান থেকে এইচএসসি তে মাস্ট বি অ্যান্সার করতে হয় সৃজনশীল, এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্টে জাবি রাবি ঢাবি থেকে শুরু করে সব অ্যাডমিশন টেস্টে এখান থেকে মাস্ট কোশ্চেন থাকে। তাহলে সিকান্দার আবু জাফরের বিখ্যাত লেখার নামটা একটু বলো সবাই কমেন্ট সেকশনে। ইচ অ্যান্ড এভরিওয়ান, সিকান্দার আবু জাফরের বিখ্যাত লেখা জনতার সংগ্রাম চলবেই, এবং হ্যাঁ জনতার সংগ্রাম চলবে, এবং বাংলা ছাড়ো। বাংলা ছাড়ো হচ্ছে কবিতার নাম। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের একটা কথা খুবই হয়েছিল না, যে হচ্ছে কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার, ওরকম ওনার একটা বিখ্যাত লেখা আছে বাংলা ছাড়ো। ঠিক আছে, তো সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান একটু কমেন্টসে জানিয়ে দাও আপুকে যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, শুনতে পাচ্ছি কিনা, দেখতে পাচ্ছ কিনা, ক্লিয়ার সবকিছু। এবং আমি আজকে তাহলে ক্লাসে চলে যাচ্ছি, এবং তোমাদের এখানে নাটকের মূল ভাবটা আছে, তোমরা আমাকে একটু সব কমেন্টসে জানিয়ে দাও সাউন্ড ক্লিয়ার আছে কিনা। এবং এই নাটকটা মূলত ব্রিটিশ আমলের প্রেক্ষাপটে লেখা, যেখানে বাংলাদেশ নামের কোনো অস্তিত্ব ছিল না, সেখানে ছিল ব্রিটিশ আমল, এবং যেই আমলে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। ঠিক আছে, তরুণ নবাবের পরাজয়ের মাধ্যমে বাংলাদেশের তৎকালীন ভারত উপমহাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। এখন দেখো নাটকের মূল ভাব, এই নাটকে আসলে সিরাজউদ্দৌলা একজন তরুণ ছিল। তরুণ সিরাজের রাজনৈতিক অপরিপক্কতা এবং দূরদর্শিতা না থাকার জন্য যে ভুলটা হয়েছিল, যে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিল, এবং যার মাধ্যমে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, সেই কথা এখানে সিকান্দার আবু জাফর খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন। এবং এখানে তিনি দেখিয়েছেন যে কিভাবে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, কিভাবে বাংলার মানুষ এই ইংরেজদের প্রতারিত হয়েছিল, ইংরেজদের প্রতারণার শিকার হয়েছিল, এবং ইংরেজরা কত ধূর্ত, তারা একদম ওই যে আস্তে আস্তে ঢুকে একদম পুরা ফাল হয়ে বের হয়ে যাওয়ার মতো অবস্থা। তো এইখানে আসলে ইংরেজদের দূরদর্শিতার কথাই বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমাকে একটু জানিয়ে দাও। আচ্ছা, এখন কোনো সমস্যা থাকলে কমেন্টসে একটু জানিয়ে দিও আপুকে। এবার দেখো নাটকের প্রধান চরিত্র সমূহ। আমাদের এই নাটকের আসলে মূলত প্রধান চরিত্র হচ্ছে নান আদার দেন কে বলতো, সিরাজউদ্দৌলা, তরুণ নবাব সিরাজউদ্দৌলা। এছাড়া আমাদের এখানে আরো উল্লেখযোগ্য অনেকগুলা চরিত্র আছে, আমি এখানে কঠিন কঠিন চরিত্রগুলার নামই উল্লেখ করেছি। আর এছাড়া আরো চরিত্র আছে ঘসেটি বেগম, দেন মীর জাফর, রায়দুর্লভ। ঠিক আছে, এখন দেখো সিরাজউদ্দৌলা ডেফিনেটলি এই নাটকের প্রধান চরিত্র, যাকে নিয়ে নাটকটা অগ্রসর হয়েছে, যার মাধ্যমেই স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, সেই নামটা, সেই প্রধান চরিত্রটা আনডাউটেডলি সিরাজউদ্দৌলা, এবং তার বড় খালা ঘসেটি বেগম এবং রায়দুল্লাহ, মীর জাফর, আমরা সবগুলো পড়বো। ঠিক আছে, এবার দেখো এখানে হচ্ছে ক্লেটন হচ্ছে ইংরেজদের ক্যাপ্টেন ছিল। ক্লেটন হচ্ছে ইংরেজদের ক্যাপ্টেন ছিল। ইংরেজরা মূলত এখানে বাণিজ্য করার উদ্দেশ্যে এসেছিল, কিন্তু তারা মূলত বাণিজ্য করার উদ্দেশ্যে এসে তারা এখানে আলিবর্দি খাঁ তাদেরকে বাণিজ্য করার সুযোগ দিয়েছিল, কিন্তু তারা তো আসলে ধূর্ত চালাক, তারা বাণিজ্য করার নাম করে এসে তারা এখানে তাদের সামরিক ঘাঁটি গড়ে তুলছিল, তারা অস্ত্র নিয়ে আসছিল। অস্ত্র এনে তাদের সামরিক শক্তিকে আরো শক্তিশালী করছিল। ঠিক আছে, তো এবার দেখো ওয়ালি খান হচ্ছে কি বাঙালি এবং ইংরেজদের পক্ষের যোদ্ধা। আমরা আসলে মীর জাফরকে বিশ্বাসঘাতক বলি, বাট ওইখানে কিন্তু আরো অনেকেই ছিল যারা শুধুমাত্র টাকার লোভে
ইংরেজদের পক্ষে লড়াই করেছে এবং নবাবের বিপক্ষে কাজ করেছে। তার মধ্যে ওয়ালি খান একজন অন্যতম। ঠিক আছে, তারপরে দেখো হলওয়েল। হলওয়েল হচ্ছে অসৎ ইংরেজ ডাক্তার। ঠিক আছে, ক্লেটন, হলওয়েল, উর্মিচাঁদ। উর্মিচাঁদ হচ্ছে সুযোগ সন্ধানী দালাল। উর্মিচাঁদ আসলে এই যে কখন কার দলে থাকে এটা বলা মুশকিল। উর্মিচাঁদ ডেফিনেটলি আগে সিরাজউদ্দৌলা অর্থাৎ আলীবর্দী খান হচ্ছে রাজ সিংহাসনের অন্যতম একজন সদস্য ছিল, কিন্তু সে আসলে অত্যন্ত লোভী এবং সুযোগ সন্ধানী ছিল, যে যখন যার সময় তার কাছে চলে যেত, এরকম একটা অবস্থা। তো সে অত্যন্ত সুযোগ সন্ধানী এবং সে হচ্ছে সেই সুযোগ নিয়েই সে প্রথমে নবাবদের রাজ সিংহাসনেই ছিল, পরে সে ইংরেজদের পক্ষে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, সুযোগ সন্ধানী মানুষগুলো যেমন হয়। ওকে, এবার দেখো মানিকচাঁদ। মানিকচাঁদ হচ্ছে নবাবদের বিশ্বাসঘাতক সেনাপতি। ওকে, সো এটা হচ্ছে মানিকচাঁদ। উর্মিচাঁদ, মানিকচাঁদ এরা সবাই তোমার নবাবের বিরুদ্ধে বিপক্ষে কাজ করেছে। ওয়াটস, এরা হচ্ছে ইংরেজ নৌবাহিনীর প্রধান। ওকে, তাহলে বলো ওয়াটস কে, একটু কমেন্টসে আপুকে জানিয়ে দাও ওয়াটস কে। সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান জানিয়ে দাও কমেন্ট সেকশনে আপুকে ওয়াটস কে, এবং প্রধান চরিত্রগুলো কে কে কমেন্ট একটু জানিয়ে দাও। সবাই নোট করো, কে কে নোট করতেছো জানিয়ে দাও আমাকে। সবাই এটা হচ্ছে সুন্দর করে নোট করো, খাতায় নোট করে আমাকে ডান লিখে দাও, অথবা এটা একটা স্ক্রিনশট তুলে রাখো সবাই। এই পেজটা একটা স্ক্রিনশট তুলে রাখো সবাই। এখানে আমি প্রধান চরিত্রগুলো এবং তাদের একটু সংক্ষিপ্ত পরিচয় লিখে দিয়েছি। তো তোমরা সবাই এই পেজটা একটা স্ক্রিনশট তুলে আমাকে কমেন্ট সেকশনে ডান লিখে দাও। ওকে, যে আপু যান, ক্লেটন, ওয়ালি খান, হলওয়েল, উর্মিচাঁদ, মানিকচাঁদ, ওয়াটস। ওকে, ঠিক আছে, তাহলে জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই। কাল লেখা কমেন্টে জানিয়ে দাও তাহলে ওয়াটস কে, মানিকচাঁদ কে, ক্লেটন কে। এইটা একটা স্ক্রিনশট তুলে রাখো, তুলে আমাকে কমেন্টে আপুকে ডান লিখে দাও প্রধান চরিত্রগুলো এবং তাদের সংক্ষিপ্ত পরিচয়। ওকে, আচ্ছা, এটা হচ্ছে নাটকের প্রধান চরিত্র, অন্যতম চরিত্র। কে কে নোট করছো কমেন্টে জানিয়ে দিও আমাকে, এবং তোমরা এটা একটা স্ক্রিনশট তুলে রেখো, এবং যারা স্ক্রিনশট তুলছো তারা কমেন্টে আপুকে জান লিখে দিও। ওকে, তাহলে হলওয়েল কে, ওয়ালি খান কে, ক্লেটন কে, লর্ড ক্লাইভ কে। দেখো ক্লেটন আর ক্লাইভ কিন্তু টোটালি দুইজন আলাদা ব্যক্তি। ক্লাইভ, ক্লাইভ আর হচ্ছে ক্লেটন, ক্লাইভ আর ক্লেটন সম্পূর্ণ আলাদা দুইজন। হাসি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম হাসি, তুমি কেমন আছো কমেন্টসে জানিও। ওকে, সো দেখো এখানে ক্লেটন আর ক্লাইভ সম্পূর্ণ আলাদা দুইজন মানুষ। ওকে, এবার দেখো লেখক পরিচিতি। আমরা সিকান্দার আবু জাফরকে নিয়ে খুবই বিস্তারিত পড়বো। উনি আচ্ছা, সো উনি 1919 সালে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় জন্মগ্রহণ করেন। সবাই একটু নোট করে নাও, 1919 সালে সাতক্ষীরার, এই সাতক্ষীরা কোথায় বলো তো? এখানে সাতক্ষীরার কেউ আছো নাকি? সাতক্ষীরা এখন একটা জেলা হয়ে গিয়েছে। সাতক্ষীরা জেলার, সাতক্ষীরার কেউ মানুষজন আছো নাকি? খুলনা বিভাগের মধ্যে সাতক্ষীরা একটা জেলা, যেটা যশোরের পাশেই আর কি। ওকে, সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেতুলিয়া গ্রামে, এই তালাতে আমার রিলেটিভ আছে। সো তালা উপজেলার তেতুলিয়া গ্রামে, সবাই কমেন্টে জানিয়ে দাও ওনার জন্ম সাল, জন্মস্থান সবকিছু কমেন্টে জানিয়ে দাও। তেতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন সিকান্দার আবু জাফর, সাতক্ষীরা জেলার তেতুলিয়া গ্রাম। তেতুলিয়া হচ্ছে গ্রাম আর তালা হচ্ছে উপজেলা, গ্রামে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে তার পদচারণা ছিল, বলা যায় প্রতিটা ক্ষেত্রে তার পদচারণা ছিল। এবং সিকান্দার আবু জাফরের শিক্ষা জীবন শুরু হয় খুলনার তালাবিরি ইংরেজি উচ্চ বিদ্যালয়। ঠিক আছে, যেটা বর্তমানে এখন সাতক্ষীরা হয়েছে।
আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এবং উনি হচ্ছে কাজী নজরুল ইসলামের নবযুগ পত্রিকার কোন পত্রিকার, এই পত্রিকার নামটা আজকে ক্লাসে যারা আসতো সবাই কমেন্টে একবার হইলেও লিখো। এটা পরীক্ষায় অনেকবার আসছে, মানে কবি পরিচিতি থেকে একটা কোশ্চেন বারবার আসছে বিগত সালের প্রশ্ন প্লাস ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, যে কাজী নজরুল ইসলামের কোন পত্রিকায় নবযুগ পত্রিকায় উনি দীর্ঘদিন কাজ করেছে। নবযুগ পত্রিকায় উনি দীর্ঘদিন কাজ করেছে, ঠিক আছে। কাজী ইসলামের নবযুগ পত্রিকায় উনি দীর্ঘদিন কাজ করেছে, তাহলে কোন পত্রিকায়? নবযুগ পত্রিকা। এবং মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে একটা প্রকাশনা ছিল পত্রিকা, কলকাতা থেকে প্রকাশিত, সেটার নাম হচ্ছে সাপ্তাহিক অভিযান। সাপ্তাহিক অভিযান, ওকে। তাইলে কলকাতা থেকে প্রকাশিত পত্রিকার নাম কি? সাপ্তাহিক অভিযান হচ্ছে পত্রিকা সম্পাদনা এবং প্রকাশের গুরু দায়িত্ব তিনি পালন করেন, ওকে। এবং এইখানে বড় করে লিখে রাখো, আমাদের সংগ্রাম চলবেই আর বাংলা ছাড়ো, জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই, ওকে। সো ওনার এই লেখাগুলো কালে কালে আমাদের বাঙালিকে অনুপ্রাণিত করেছে, মাঠে রাখতে সহায়তা করেছে। আমাদের সংগ্রাম চলবেই বা জনতার সংগ্রাম চলবেই, তারপরে বাংলা ছাড়ো। ওনার বিখ্যাত কবিতার নাম কি বলতো? বিখ্যাত কবিতার নাম কি একটু জানিয়ে দাও কমেন্টসে। বিখ্যাত কবিতার নাম কি? বাংলা ছাড়ো ইত্যাদি রচনার স্রষ্টাই হচ্ছে সিকান্দার আবু জাফর, যার অসাধারণ লেখার মাধ্যমে আমাদের বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়েছে, ঠিক আছে। এবং সিরাজউদ্দৌলা কিন্তু তার একমাত্র নাটক না, সিরাজউদ্দৌলা ছাড়াও হচ্ছে তার অনেকগুলা নাটক আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মাকড়সা, শকুন্ত উপাখ্যান, মহাকবি আলাওল, ওকে। মহাকবি আলাওল বিশেষভাবে উল্লেখযোগ্য এবং নাট্যচর্চার স্বীকৃতি স্বরূপ তিনি 1966 সালে বাংলা একাডেমি পুরস্কার পান। 1966 সালে, কত সালে বাংলা একাডেমি পুরস্কার পান? 66 সালে উনি বাংলা একাডেমি পুরস্কার পায়। তাহলে ওনার জন্মসাল কবে? ওনার জন্মসাল 1921 সালে সাতক্ষীরার তালা উপজেলা, তালা মানে তালাশাবিন তালা না, তালাটা উপজেলার নাম, যেখানে আমার একটা রিলেটিভের বাসা আছে। তো তালা উপজেলার তেতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছে রবীন্দ্রনাথের নবযুগ পত্রিকায় কাজ করেছেন এবং তিনি মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে প্রকাশিত সাপ্তাহিক অভিযান পত্রিকায়ও কাজ করেছেন। ওনার উল্লেখযোগ্য নাটক মাকড়সা, শকুন্ত উপাখ্যান, মহাকবি আলাওল, ওকে। সো সবাই নোট করেছো? কে কে নোট করেছো সবাই স্ক্রিনশট তুলে রাখো, নোট করতে না পারলে স্ক্রিনশট তুলে রাখো। এবং উনি 75 সালের 5 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। উনি কবে মৃত্যুবরণ করেন? এটা হচ্ছে জন্ম, আর মৃত্যু হচ্ছে 1975 সালে। 1975 সালের 5 আগস্ট, মানে শেখ মুজিব মারা যাওয়ার 10 দিন আগে উনি মারা গেছে। 5 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। 1975 সালের 5 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন, ওকে। তাহলে ওনার জন্ম মৃত্যু সালটা একটু বলো আমাকে কমেন্টে সবাই, ইচ অ্যান্ড এভরিওয়ান। শিফা আক্তার লিখেছে আপু জন্মসাল
18 1918 জন্মসাল না, 1919 জন্মসাল। ওকে। 1919 হচ্ছে জন্মসাল। এটা হচ্ছে তোমাদের মূল পাঠ্য বইয়ের মূল যে এনসিটিভির যে বই আছে সহপাঠ বই, এই বইয়ে 2 নাম্বার পেজের একদম প্রথম লাইনেই লেখা আছে সিকান্দার আবু জাফর 1919 সালে সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। একদম নাটকটা যে শুরু হয়েছে তার 2 নাম্বার পৃষ্ঠার প্রথম লাইনেই লেখা আছে, একদম 2 নাম্বার পৃষ্ঠার একদম প্রথম লাইন। শিফা, ওকে, তাহলে এটা 1919 সালই হবে। ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে? এবং মাকড়সা হচ্ছে 1970। হ্যাঁ, আর এই যে সুকান্ত উপাখ্যান হচ্ছে 1958। 1958 সালে হচ্ছে সুকান্ত শকুন্ত উপাখ্যান। ওকে, আর মহাকবি আলাওল হচ্ছে 1965। মহাকবি আলাওল হচ্ছে 1965। তাইলে এইটা হচ্ছে 1960, মাকড়সা 60, এটা 58 আর এটা 65। দেখছো, সবই দেখছো পরপরই আছে। উনি যখন মগ্ন ছিলেন তখন খুবই সুন্দরভাবে মগ্ন ছিলেন। সাকিব ইসলাম, মিম ইসলাম, ভেরি গুড। শিফা, বুঝতে পেরেছো? অ্যান্সারটা হবে, সবাই এই পেজটা একটা নোট, একটা স্ক্রিনশট তুলে আমাকে কমেন্টে ডান লিখে দাও। সবাই এই পেজটা একটা স্ক্রিনশট তুলে কমেন্টে ডান লিখে দিও। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? না শিফা, ওকে, 2 নাম্বার পেজে ফার্স্ট লাইন আছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। এইটাতে কারো কোনো সমস্যা আছে? মনিফা, কি লিখেছো বুঝতে পারি নাই। সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা হচ্ছে ওনার অন্যতম বিখ্যাত নাটক। এই নাটক ছাড়া উনি আরো কিছু নাটক লিখেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মাকড়সা, যেটা 1960 সালে প্রকাশ পায়। শকুন্ত উপাখ্যান 1958 সালে, মহাকবি আলাওল 1965 সালে। ঠিক আছে, 60, 58, 65 পর একটা সিকোয়েন্স আছে। ঠিক আছে, সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এইখানে আমাদের অনেক কোশ্চেন বিগত সালে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এসেছে, আমরা সেখান থেকে বাছাইকৃত সেরা 30টা এমসিকিউ নিয়ে আসছি। তো এখানে এগুলো সবই বিগত সালের প্রশ্ন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বোর্ড এক্সামের প্রশ্ন এগুলা। ঠিক আছে, বোর্ড কোশ্চেন, এক কথায় বোর্ড কোশ্চেন আর অ্যাডমিশন টেস্টের কোশ্চেন। সিরাজউদ্দৌলা নাটকটির রচয়িতা কে? এইটা আনডাউটেডলি সিকান্দার আবু জাফর, এবং সিকান্দার আবু জাফরের জন্ম 1919 সালে এবং মৃত্যু 1975 সালে। তাইলে উনি কত বছর বেঁচে ছিলেন? সবাই একটু মাইনাস করে বলো তো, উনি কত বছর বেঁচে ছিলেন? এবং উনি শেখ মুজিব মারা যাওয়ার কতদিন আগে মারা গিয়েছে? শেখ মুজিব মারা যাওয়ার কতদিন আগে উনি মারা গিয়েছে? কমেন্টে জানিয়ে দাও আপুকে। কারো কোনো সমস্যা থাকলে কমেন্টসে জানিয়ে দাও, কোনো প্রবলেম আছে কিনা। তাইলে 1 নাম্বার এমসিকিউ, আমাদের 1 নাম্বার এমসিকিউ, এখানে যে এমসিকিউ গুলা আছে সবই বাছাইকৃত বিগত সালের প্রশ্ন। সো এই প্রশ্নগুলার অ্যান্সার সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান কমেন্টে আপুকে জানিয়ে দাও। সিরাজউদ্দৌলা নাটকের রচয়িতা কে? এবং আশা কবিতা, তোমরা সবাই একটু কমেন্টে সিকান্দার আবু জাফরের বিখ্যাত নাটক কবিতা গুলার নাম লিখো তো একবার করে। আশা, সিকান্দার আবু জাফর, তারপরে হচ্ছে আবু জাফর উবাইদুল্লাহ লেখা কোন এক মাকে আছে। সো আবু জাফর উবাইদুল্লাহ আর সিকান্দার আবু জাফর কিন্তু সম্পূর্ণ আলাদা। ওকে, তাহলে সিকান্দার আবু জাফর
কোনটার রচয়িতা? সিরাজউদ্দৌলা নাটকের রচয়িতা। এবং সিরাজউদ্দৌলা নাটক ছাড়া ওনার আরো কিছু নাটক আছে, সেটা হচ্ছে শকুন্ত উপাখ্যান, যেটা 1958 সালে মুক্তি পায়, এবং 1960 সালে কোনটা মুক্তি পায়? সবাই জানিয়ে দাও তো কমেন্ট সেকশনে 1960 সালে ওনার কোনটা মুক্তি পায়? কোন নাটকটা মুক্তি পায় 1960 সালে? 1960 সালে কোন নাটকটা মুক্তি পায়? মাকড়সা। মাকড়সা মুক্তি পায়। ওকে, কারো কোনো সমস্যা আছে? ইচ অ্যান্ড এভরিওয়ান কমেন্ট করে জানিয়ে দাও তাহলে উনি কত বছর বেঁচে ছিলেন এবং ওনার বিখ্যাত নাটকগুলোর নাম কি? আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এটা অ্যান্সারটা কি হবে জানিয়ে দাও কমেন্ট সেকশনে। সিকান্দার আবু জাফরের বিখ্যাত লেখা আমাদের সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই, এবং বাংলা ছাড়ো, বাংলা ছাড়ো। এবং তোমরা তো দেখেছো 16 তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, যেখানে বাংলা ইংরেজি আইসিটিতে তীব্র ভূমিধস হয়েছে, যে ধসে তোমাদেরই সিনিয়ররা পুরো ভেসে চলে গিয়েছে। সো তোমরাও কিন্তু বি কেয়ারফুল, ঠিক আছে? বাংলা নিয়ে আরো বেশি মনোযোগী হও। আচ্ছা, তাহলে এবার দেখো সিরাজউদ্দৌলা নাটকটি একটি কি? সবাই ইচ এন্ড এভরিওয়ান একটু কমেন্ট করে আপুকে জানিয়ে দাও এটার অ্যান্সারটা কি হবে। তোমরা আগে একটু জানিয়ে দাও, আমি তোমাদেরকে টাইম দিচ্ছি। আপু শেয়ার ডান, সাকিব ইসলাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ সাকিব। তাহলে এটা অ্যান্সারটা জানিয়ে দাও, এটা কি ধরনের নাটক? সিকান্দার আবু জাফরের লেখা সিরাজউদ্দৌলা নাটকটি কি ধরনের নাটক? আচ্ছা, তাহলে এটা কি ধরনের নাটক হবে সবাই একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও। হ্যাঁ, ভেরি গুড, এই তো, এটা একটা ঐতিহাসিক নাটক। ডেফিনেটলি এটা একটা ঐতিহাসিক নাটক, কারণ আমাদের অন্যতম একটা ইতিহাস পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়? কত সালে সংঘটিত হয় পলাশির যুদ্ধ? এবং এটাকে পলাশির যুদ্ধ বলা হয় কেন? কারণ এই যুদ্ধটা পলাশির প্রান্তরে সংঘটিত হয়েছিল। পলাশির প্রান্তরে সংঘটিত হওয়ার জন্য এই যুদ্ধকে আমরা পলাশির যুদ্ধ বলে থাকি, যেটা 1757 সালের কতই জুন? 1757 সালের 23 জুন পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়? সবাই এই কোশ্চেনের অ্যান্সারটা সবাই একবার হইলেও লিখো কমেন্টে, সবাই। মিম, সাদিয়া, সাকিব, শাকিলা, সবাই আমার পলাশির যুদ্ধ কত সালের কত তারিখে সংঘটিত হয় এটা সবাই একবার লিখবা, সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান একবার করে লিখো যে সিরাজউদ্দৌলা নাটকটি একটি কি ধরনের নাটক? ঐতিহাসিক নাটক, যেটা যেখানে কোন ইতিহাস তুলে ধরা হয়েছে? যেখানে 1947 উনিশ যেখানে হচ্ছে 1700 সাল হচ্ছে 1757 সালে যে পলাশির যুদ্ধ সংঘটিত হয়, এই যুদ্ধকে কেন্দ্র করে যে নবাবের পরাজয়ের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, সেই কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। এটা ইতিহাস কথা বলে। ওকে, আচ্ছা, সিরাজউদ্দৌলা ছিলেন আলীবর্দী খাঁর জামাতা, আলীবর্দী খাঁর পুত্র, আলীবর্দী খাঁর নাতি। এটা তো খুবই সহজ। আলীবর্দী খাঁ কে ছিল এইটা আগে একটু লিখে নাও তো। আলীবর্দী খাঁ, আলীবর্দী খাঁ কে ছিল? আলীবর্দী খাঁ ছিল, উনি প্রথমে তো আনডাউটেডলি নবাব ছিল, একজন নবাব ছিল, এবং
কিন্তু ওনার আসলে কোনো ছেলে ছিল না, ওনার কোনো ছেলে ছিল না, ছেলে নেই, ওনার সবই হচ্ছে মেয়ে। এখন ওনার মারা যাওয়ার পরে কে হবে বাংলার নবাব, এটা নিয়েই সব সময় জল্পনা কল্পনা ছিল। ওনার কোনো ছেলে নেই, সব হচ্ছে মেয়ে। তাহলে মেয়েদের যে ছেলে আছে তারা হবে বাংলার সিংহাসনে বসবে, ঠিক আছে? তাহলে আলীবর্দী খাঁ হচ্ছে ওনার নানা, বুঝছো? এবং নানা আলীবর্দী খাঁ, এবং উনি আগে নবাব ছিল, ওনার মৃত্যুর পরে কে সিংহাসনে বসবে এটা নিয়ে অনেক আলাপচারিতা শুরু হয়ে যায়। সো এইখানে দেখো ওনার কোনো ছেলে নাই, কোনো ছেলে নাই ওনার, ঠিক আছে? সবই হচ্ছে কি মেয়ে। সো কোনো ছেলে নাই, সবই যেহেতু মেয়ে, তো এবার নিশ্চয়ই মেয়েদের ছেলে ছাড়া কেউ সিংহাসনে বসবে না। তো এইখানে ওনার বড় খালা ছিল ঘসেটি বেগম, বড় খালা ঘসেটি বেগম, যে আসলে রাজমাতা হতে চেয়েছিল, কিন্তু উনি আসলে নিঃসন্তান ছিল। বড় খালা হচ্ছে ঘসেটি বেগম, ঘসেটি বেগম। তোমার যারা কুটনি বান্ধবী আছে তুমি তাদেরকে ডাকবা ঘসেটি বেগম বলে, ঠিক আছে? তাইলে কারো কোনো সমস্যা আছে? ফেরদৌসী আলম তিশা আরেকবার একটু কমেন্ট করো, বুঝতে পারিনি। তাহলে এবার বড় খালা ঘসেটি বেগম, ইনি হচ্ছে চেয়েছিল রাজমাতা হতে, ঠিক আছে? রাজমাতা হতে, এবার উনি তো নিঃসন্তান ছিল, উনি অনেক চেষ্টা করেছে যে রাজমাতা হওয়ার জন্য, অনেক চেষ্টা, অনেক অনেক ধরনের চেষ্টা বিভিন্ন ভাবে, তারপরে উনি কোনোভাবেই সন্তান, ইনফ্যাক্ট উনি একটা ছেলে মানে দত্তকও নিয়েছিল, তার মাধ্যমে যদি রাজমাতা হতে পারে, ঠিক আছে? তো অবশেষে মাত্র 22 বছর বয়সে সিংহাসনে বসে আলীবর্দী খাঁ আর নাতি সিরাজউদ্দৌলা। তাহলে এটা অ্যান্সার হবে 2-এর কত হবে বলো? সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান কমেন্ট করো আমাকে। সিফাত, সাকিব, শেষ পর্যন্ত ক্লাসে থেকো, এন্ড কারো কোনো প্রবলেম হলে কমেন্টসে জানিও আমাকে। আচ্ছা, তাহলে এবার দেখো, সাকিব ইসলাম জানিয়ে দিও কমেন্টসে, সুমাইয়া, শাকিরা, ওকে। সিরাজুল আনসার দিয়ে দাও আমাকে। 4, 4-এর অ্যান্সারটা কি হবে সবাই একটু কমেন্টে জানিয়ে দাও। আমি তোমাদেরকে 30 সেকেন্ড টাইম দিচ্ছি। এই পুরো নাটকটা আসলে সিরাজউদ্দৌলাকে নিয়েই অবলম্বে সামনে এগিয়েছে, তার উত্থান পতন, তার রাজনৈতিক অপরিপক্কতা, তার দূরদর্শনহীনতা। আসলে তিনি যদিও খুবই তরুণ ছিল, এটা আসলে হওয়ারই কথা ছিল, কারণ একজন শাসককে অনেক দূরদর্শী, শক্ত এবং বিচক্ষণ হতে হয়, ঠিক আছে? তাহলে এবার দেখো এটা অ্যান্সারটা কি হবে। হ্যাঁ, ভেরি গুড। 4-এর অ্যান্সার হবে খ, লুৎফুন্নেসা। সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম কি ছিল? লুৎফুন্নেসা, ওকে, লুৎফুন্নেসা, এটা তো নাম, ঠিক আছে? ঘসেটি বেগম ছিল হচ্ছে বড় খালা, ঘসেটি বেগম ছিল বড় খালা, ওকে। সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম হচ্ছে, সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম কি বলো কমেন্টে। সবাই সবাই একটু অ্যান্সার গুলো করো, এগুলো সবই বিগত সালের প্রশ্ন। আচ্ছা, তাহলে অ্যান্সার হবে কি খ, ঘসেটি বেগম কি কে ছিল? এটা তো আনডাউটেডলি সিরাজের খালা, এটা সবাই জানে, তাই না? সিরাজউদ্দৌলার খালা ছিল কে? ঘসেটি বেগম, ঘসেটি বেগম ছিল সিরাজউদ্দৌলার খালা।
ওকে, তাহলে ঘসেটি বেগম হচ্ছে বড় খালা ছিল সিরাজউদ্দৌলা, যিনি রাজমাতা হতে চেয়েছিল। নাটকের প্রধান প্রতিপাদ্য কি? অবশ্যই বিশ্বাসঘাতকতা এবং দেশপ্রেম। এই দিকে একদিকে যেমন বিশ্বাসঘাতকতা প্রকাশ পেয়েছে, ঠিক অন্যদিকে কিন্তু দেশপ্রেমও প্রকাশিত হয়েছে। বুঝতে পেরেছো? সো দেশপ্রেম আর বিশ্বাসঘাতকতার এক অপূর্ব মেলবন্ধন আমাদের এই নাটকটা। সো এইখানে হচ্ছে আমরা দেখেছি মির্জাফর বা বিশ্বাসঘাতকতা দেখেছি এক পাশে। নাটকটা আসলে দুইটা ভাগে ভাগ করা যায়। একদিকে কি হয়েছে আর একদিকে কি হয়েছে। একদিকে বিশ্বাসঘাতকতা, এই পাশে নামগুলো হচ্ছে ঘসেটি বেগম, তারপরে মির্জাফর। এবার এই পাশে হচ্ছে তোমার দেশপ্রেম। দেশপ্রেম কার কার মধ্যে ছিল? দেশপ্রেম সিরাজউদ্দৌলার মধ্যে ছিল, লুৎফুন্নেসার মধ্যে ছিল। ঠিক আছে, তো এখানে চরিত্রগুলো এবং এইটা হচ্ছে বিশ্বাসঘাতকতা এবং দেশপ্রেমের অপূর্ব মিলবন্ধন। ওকে, সো কার কোনো সমস্যা আছে কমেন্টসে আপুকে জানিয়ে দিও। এবার দেখো, পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত সালে? 1757 সালের 23 জুন। সবাই একটু কমেন্টসে জানিয়ে দাও। সাকিব, শিফা, সুমাইয়া, মিম ইসলাম। আচ্ছা, তাহলে পলাশী যুদ্ধ কবে সংঘটিত হয়? 1957 সালের 23 জুন। 1957 সালের 23 জুন সংঘটিত হয়। কোথায় সংঘটিত হয়? পলাশীর প্রান্তরে। পলাশীর প্রান্তরে। পলাশীর প্রান্তরে সংঘটিত হয়, এই জন্যই এই যুদ্ধকে বলা হয় পলাশীর যুদ্ধ। 1757 সালে 23 জুন। ওকে, সাকিব ইসলাম লিখেছে ধন্যবাদ আপু, অনেক সুন্দর ক্লাস। থ্যাংক ইউ সো মাচ সাকিব, থ্যাংক ইউ সো মাচ। তাহলে 1757 সালে 23 জুন কি সংগঠিত হয়? 1757 সালে 23 জুন পলাশীর যুদ্ধ সংগঠিত হয়, যেখানে বিশ্বাসঘাতকতার কারণে নবাবের পরাজয় সংগঠিত হয়। ওকে, তাহলে সাতের অ্যান্সার হবে বি, 1757 সালের 23 জুন। মনে থাকবে সবার? সবাই একবার করে এটা লিখো। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় 1757 সালে 23 জুন পলাশীর প্রান্তরে। 1757 সালে 23 জুন পলাশীর প্রান্তরে হয় পলাশী যুদ্ধ, যেখানে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় সংগঠিত হয়। পরাজয়। আচ্ছা, এবার দেখো নাটকের প্রতিনায়ক কে? সবাই একটু, প্রতিনায়ক মানে এখানে মানে প্রধান খলনায়ককে বোঝায়। ঠিক আছে, তো নায়ক মানে তো বুঝোই, নায়ক হিরো, যে প্রধান চরিত্র ভালো চরিত্র। বা প্রতিনায়ক বা খলনায়ক হচ্ছে, তাহলে তো বুঝতেই পারতো যে এখানে অপশনটা কোনটা হবে। মীর জাফর। মীর জাফর আসলে চেয়েছিল যে ইংরেজরা ক্ষমতায় আসলে তাকে সিংহাসন দিবে, সে রাজত্ব করবে, সাথে সে ইংরেজদের। ওকে, এই নাটকের প্রতিনায়ক হচ্ছে মীর জাফর। আচ্ছা বলো তো, লর্ড ক্লাইভ কে ছিলেন? ওকে, এবার দেখো আমি বাংলা, হ্যাঁ সবাই, আমি বাংলার শেষ নবাব কিন্তু বাংলার সন্তান, উক্তিটি কার মুখের?
এইটা খুবই ইম্পর্টেন্ট একটা উক্তি। উক্তিটা কার বুঝতেই পারছো, এখানে তীব্র এই কথাটা দ্বারা কি প্রকাশ পেয়েছে, এটাও আর একটা প্রশ্ন। দেশপ্রেম প্রকাশিত হয়েছে, দেশপ্রেম। যে মৃত্যুর দ্বার প্রান্তে বসেও জন্মভূমি স্বদেশকে ভালোবেসেছে, দেশকে ভালোবাসার সবচেয়ে বড় কাজ, সেই কাজে তিনি জীবন দিয়ে করেছে, তাই না? সবাই তো দেশকে ভালোবাসতে পারে না। দেশকে ভালোবাসার সবচেয়ে বড় কাজ, আর সেই কাজে সিরাজউদ্দৌলা জীবন দিয়ে করেছে। এই জন্য উনি দেশপ্রেমিকতার একজন মূর্ত প্রতীক। সিরাজউদ্দৌলাই বলেছেন, আমি বাংলার শেষ নবাব, কিন্তু বাংলার সন্তান। হ্যাঁ, তাহলে সবাই একটু কমেন্টসে জানিয়ে দাও আপুকে কি হবে, 9 অ্যান্সারটা কি হবে জানিয়ে দাও কমেন্টসে। নাটকের ইংরেজি সেনাপতি কে ছিলেন? লর্ড ক্লাইভ। শুধু ক্লাইভ না, লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ। তাহলে লর্ড ক্লাইভ ছিল কে? সেনাপতি, ইংরেজ সেনাপতি। আলীবর্দী খাঁ নাটকে কি ভূমিকা পালন করেছিল? আলীবর্দী খাঁ কে ছিল? আলীবর্দী খাঁ ছিল নবাব সিরাজউদ্দৌলার আপন নানা। এবং সিরাজউদ্দৌলা সূচনায় স্মৃতিচারণকারী চরিত্র। আচ্ছা, তাহলে দেখো, নবাব সিরাজউদ্দৌলার নানা ছিল আলীবর্দী খাঁ, যে আলীবর্দী খাঁ হচ্ছে এই নাটকের সূচনায় বা শুরুতেই স্মৃতিচারণকারী চরিত্র। ওকে, স্মৃতিচারণকারী চরিত্র হিসেবে কাজ করেছে। আচ্ছা, মীর জাফরের বিশ্বাসঘাতকতায় পরাজিত হন সিরাজউদ্দৌলা। পরাজিত হয় এদেশের স্বাধীনতা, বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত যায় 1757 সালে 23 জুন পলাশীর প্রান্তরে। বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত গিয়েছিল, সেই সাথে সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যা করা হয়। পলাশীর যুদ্ধের ফলাফল ইংরেজ শাসন আমলের সূচনা, অর্থাৎ ইংরেজ শাসনের সূচনা। ইংরেজরা মূলত এদেশে এসেছিল শাসন করতে, বাণিজ্য করার উদ্দেশ্যে এসেছিল, এটা তাদের একটা বাহানা ছিল যে এই উদ্দেশ্যে তারা বাংলায় ঢুকে বাংলাকে শোষণ করে চুষে নিয়ে বাংলাকে খণ্ড বিখণ্ড করে তারা সবকিছু লুটে নিয়ে যাবে, একদম সবকিছু লুটে নিয়ে বাংলাকে নিঃস্ব করবে। সতেরোশো সাতান্ন সালে 23 জুন। এবার 14 নাম্বার এমসিকিউটা সবাই খেয়াল করো। 14, নাটকের ভাষা শৈলী হচ্ছে, হ্যাঁ, প্রাঞ্চল ও দেশত্ববোধক। দেশত্ববোধক
দেশত্ববোধকটা প্রকাশ পেয়েছে সিরাজউদ্দৌলার চরিত্রে, সিরাজ চরিত্রে। আমি তো একটু আগেই বললাম এই নাটকে দুইটা চরিত্রের ভাগ আছে, একটা হচ্ছে একদিকে বিশ্বাসঘাতকতা, অন্যদিকে দেশপ্রেম বা দেশত্ববোধক মনোভাব। তো এখানে সিরাজউদ্দৌলা দেশত্ববোধক মনোভাব প্রকাশ পেয়েছে নাটকের ভাষা শৈলী। আচ্ছা, ক্লাইভের উদ্দেশ্য ছিল, হ্যাঁ লর্ড ক্লাইভ, শুধু ক্লাইভ না, লর্ড ক্লাইভ। ওকে, সো ইংরেজদের ধূর্ত লর্ড ক্লাইভের উদ্দেশ্য ছিল বাংলার বাণিজ্য দখল। তারা বাণিজ্য দখল করতে পারলে এই দেশের অর্থ সম্পদ যা কিছু আছে সবকিছু লুটে নিয়ে চলে যাবে তাদের দেশে। তাইলে এটা অ্যান্সারটা কি হবে জানিয়ে দাও কমেন্ট সেকশনে। 15 অ্যান্সারটা কি হবে? বাংলার বাণিজ্য দখল, বাংলার বাণিজ্য দখল। বাংলার বাণিজ্য দখল হচ্ছে ক্লাইভের উদ্দেশ্য ছিল। দেখো, নাটকের দেশপ্রেমের প্রতীক চরিত্র ডেফিনেটলি সিরাজউদ্দৌলা। এটা আমি অনেকবার দেখিয়েছি যে এই গল্পে দুই ধরনের চরিত্র আছে, একটা বিশ্বাসঘাতকতার চরিত্র, একটা হচ্ছে দেশপ্রেমের চরিত্র। ওকে, সো দেশপ্রেমের চরিত্রের মধ্যে সবার উপরে স্থান পেয়েছে সিরাজউদ্দৌলা নিঃসন্দেহে। হ্যাঁ, মনিফা রহমান, সাকিব ইসলাম, ভেরি গুড। তোমরা তোমাদের ফ্রেন্ডকে একটু মেনশন করে দাও এন্ড আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে কমেন্টে আপুকে ডান লিখে দিও। ওকে, সাকিব, মনিফা, শিফা। ওকে, আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? 16, এটা হচ্ছে সিরাজউদ্দৌলা। নাটকের বিশ্বাসঘাতকতার প্রতীক চরিত্র কে? সবাই অ্যান্সার করতে পারবা, এটা নিঃসন্দেহে অ্যান্সার করতে পারবা। এবং তোমাদের সাথে যারা বিশ্বাসঘাতকতা করবে সবাইকে মির্জাফর বলে ডাকবা। তুমি চাইলে এখনই এই ক্লাসে তোমার মির্জাফর ফ্রেন্ডটাকে মেনশন করে দিতে পারো, দিয়ে বলো দেখ তোর কথাই বলতেছে, মির্জাফরের কথা বলতেছে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে নাটকের বিশ্বাসঘাতকতার প্রতীকী চরিত্র হচ্ছে মীর জাফর, আর দেশত্ববোধক বা দেশপ্রেমের প্রধান চরিত্র হচ্ছে সিরাজউদ্দৌলা। ওকে, আচ্ছা, এবার দেখো নাটকে ঘসিটি বেগমের চক্রান্ত কি নির্দেশ করে? নাটকে ঘসিটি বেগমের চক্রান্ত কি নির্দেশ করে? ঘসিটি বেগম, এটা ক্ষমতার লোভ। ওনার খুবই ইচ্ছা ছিল উনি রাজমাতা হবেন। ঠিক আছে, রাজমাতা মানে কি? রাজার মা। সো রাজমাতা হবেন। ক্ষমতার লোভ, অর্থের লোভ, সম্পত্তি, সহায় সম্পত্তি বা ক্ষমতার লোভ। ওকে, সো তুমি তোমার মির্জাফর ফ্রেন্ডটাকে মেনশন করে দিয়ে বলে দাও যে তোর কথাই বলছে। আর নাটকে ঘসিটি বেগমের চক্রান্ত কি নির্দেশ করে? ক্ষমতা লোভ বা অর্থের লোভ বা সহায় সম্পত্তি, পদ মানে পদবীর লোভ আর কি। উনি রাজমাতা হতে চেয়েছিলেন। এবং ঘসিটি বেগম কিন্তু মীর জাফরের সাথে প্রথম বৈঠক করে কিভাবে কি করা যায় এগুলো নিয়ে আলোচনা করে। একদম আপন মানুষই সবচেয়ে বড় ক্ষতি করে, একদম আপন বড় খালা। ঠিক আছে, আপন মানুষই বেশি চক্রান্ত করে মানুষকে ক্ষতি করে দিতে পারে। এটা তোমরা বিশ্বাস করো? তোমার সব থেকে ক্লোজেস্ট যে পার্সনটা আছে সে তোমার আপস এন্ড ডাউনস, তোমার উইকনেস, তোমার স্ট্রং পয়েন্ট, এভরিথিং সে জানে। দ্যাটস ওয়াই তার খুবই ইজি হয় টু হার্ম ইউ। ওকে, সো এই জন্য আসলে সবাইকে বিশ্বাস করতে নেই।
এখানে আপন বড় খালা যে চক্রান্ত শুরু করেছিল, প্রথমে উনি শুরু করেছিল বৈঠকের মাধ্যমে। ওনার খুব ইচ্ছা ছিল উনি রাজমাতা হবেন। ওকে, সিরাজউদ্দৌলা চরিত্রের প্রধান গুণ কি? প্রধান গুণ হচ্ছে বীরত্ব আর দেশপ্রেম। তাহলে সিরাজউদ্দৌলা চরিত্রের প্রধান গুণটা কি? প্রধান গুণ হচ্ছে বীরত্ব। উনি শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছে এবং উনি হার মানে নাই। উনি দেশের প্রতি ওনার যে টান, যে মনোভাব, যে দেশপ্রেম বোধ, সে বোধ আজও আমাদের অনুপ্রাণিত করে। তাহলে সিরাজউদ্দৌলার চরিত্রের নাটকের প্রধান চরিত্র, প্রধান গুণটা কি চরিত্রের? বীরত্ব এবং দেশপ্রেম, দেশত্ববোধক মনোভাব প্রকাশিত হয়েছে তার প্রত্যেকটা কাজ, তার ইসের মধ্যে। এবং তিনি মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশকে ভালোবেসেছেন, দেশের কথা বলেছেন। তিনি বলেছেন, আমি বাংলার শেষ নবাব, কিন্তু আমি বাংলার সন্তান। বাংলার সন্তান তো মানে তো বুঝতে পেরেছো কতটা সে এই দেশকে লালন করে। এবং তুমি তোমার নিকটাত্মীয় আপনজনদের কাছ থেকে খুবই সাবধান। এরাই তোমার সব থেকে বড় ক্ষতি করতে পারে। ঠিক আছে? মনিফা রহমান, রফিকুর রহমান, শিফা আক্তার, একটু শিফা চলে আসছে। থ্যাংক ইউ শিফা। আর কারো কোনো সমস্যা আছে কমেন্টে জানাইও আমাকে। কারো কোনো সমস্যা আছে কিনা কমেন্টসে জানিয়ে দিও। তাহলে প্রধান চরিত্রের প্রধান গুণ হচ্ছে বীরত্ব আর দেশপ্রেম। ওকে, 19-এর এ ফাহিম, শিফা, মিম ইসলাম। ভেরি গুড শিফা, মিম, ফাহিম। ফাহিম নামটা আমার অনেক পছন্দের। আচ্ছা, তাহলে সিরাজউদ্দৌলা চরিত্রের প্রধান গুণ হচ্ছে বীরত্ব ও দেশপ্রেম। নাটকের মূল উদ্দেশ্য কি? এবং কোনটা কোন এমসিকিউটা বুঝতে পারো না আমাকে অবশ্যই জানাও। নাটকের মূল উদ্দেশ্যটা কি? আসলে আমাদের সিকান্দার আবু জাফর তার যতগুলা লেখা আছে, উনি সবগুলা লেখায়, ওনার লেখার মধ্যে প্রকাশিত হয়েছে দেশপ্রেম, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানসিকতা, সাহসিকতা এবং অন্যায়কে না এবং ন্যায়কে হ্যাঁ বলার যে দৃঢ় প্রতিজ্ঞ, যে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়ার যে তাড়না, এটা ওনার প্রত্যেকটা কথাই প্রকাশ পেয়েছে। তোমরা পড়বা তো, আমাদের সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই। তাহলে এগুলো কি? প্রতিবাদী এবং আমাদের গায়ের রক্ত গরম করা একটা সব কথা। তারপরে হচ্ছে তোমার ওনার যতগুলো লেখা আছে, ঠিক আছে, সবগুলা। সাকিব ইসলাম লিখেছো আজকে ক্লাসটা বেস্ট আপু, থ্যাংক ইউ সো মাচ সাকিব ইসলাম। এবং তোমরা ওনার লেখা কয়েকটা ইসের নাম বলো সিকান্দার আবু জাফরের, ঠিক আছে সবাই, ইচ অ্যান্ড এভরিওয়ান। এবং তোমাদের কিন্তু ছিল ক্লাস 9-10-এ একটা কবিতা ছিল, 9-10-এই ছিল সিকান্দার আবু জাফরের লেখা সুখ, আশা কবিতাটা, যেখানে উনি আসলে কোথায় প্রকৃত সুখ পাওয়া যায় এটা অন্বেষণ করেছে। আমি সেই জগতে হারিয়ে যেতে চাই যেথায় মানুষ সোনার উপর পাহাড় জমায় না, মৃত্যু সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না, আমি সেই জগতে হারিয়ে যেতে চাই। ওকে, তো ওনার আসলে সবগুলো লেখার মধ্যে মূল উদ্দেশ্য থাকে দেশপ্রেম বোধ, দেশত্ববোধক চেতনা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। এইগুলাই ওনার লেখার মূল উদ্দেশ্য। উনি সবসময় এভাবে প্রতিবাদী লেখায় লিখে গিয়েছেন। ঠিক আছে, এবং ওনার যে আরো নাটকগুলো আছে, কেউ কি পড়েছো? মাকড়সা থেকে শুরু করে, হ্যাঁ কেউ পড়লে আমাকে জানায়ও যে আপু পড়েছি। উনার লেখা কোনটা কোনটা পড়েছো জানায়ও কমেন্টসে। আচ্ছা, ওকে, কোনটায় সমস্যা আছে জানায়ও আপুকে, যে এটা আপু বুঝতে পারি না, আরেকবার একটু বুঝিয়ে দেন।
ওকে, সো সিরাজউদ্দৌলা নাটকটা প্রথম মঞ্চস্থ হয় কত সালে? সিরাজউদ্দৌলা নাটকটি প্রথম মঞ্চস্থ হয় কত সালে? এটা জ্ঞানমূলক একটা প্রশ্ন এবং সবাই একটু জানিয়ে দাও, এটা 1958 সালে। 1958 সালে ওনার আরো একটা নাটক প্রকাশিত হয়, সবাই একটু অকুণ্ঠ উপাখ্যান। ওকে, সবাই একটু জানিয়ে দাও, আরেকটা নাটক ওনার 1958 সালে প্রকাশিত হয়। ওকে, সবাই একটু লিখে নাও, শকুন্ত উপাখ্যান। এটাও হচ্ছে 58-তে প্রকাশিত হয় এবং এই 58 সালে সিরাজউদ্দৌলা নাটকটি প্রথম মঞ্চস্থ হয়। মঞ্চস্থ হয় মানে কি, মঞ্চে প্রথম এটা সামনে নিয়ে আসা হয় জনগণের সামনে। ওকে, আচ্ছা, এবার দেখো নাটকের ঐতিহাসিক ভিত্তি কোনটা? এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা অনেকবার বলেছি আজকে ক্লাসে, অনেকবার বলেছি, তোমরা অ্যান্সার করো তো। এটা 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 হচ্ছে পলাশীর যুদ্ধ। হ্যাঁ, পলাশীর যুদ্ধ, বকচরের যুদ্ধ, পানিপথের যুদ্ধ, আর সিপাহী বিদ্রোহ। হ্যাঁ, তো অ্যান্সার হবে 1757 সালের 1757 সালের 23 জুন সংগঠিত পলাশীর যুদ্ধ। এবং পানিপথের যুদ্ধ কেউ জানো? পানিপথের যুদ্ধটা কি? সিপাহী বিদ্রোহ কত সালে হয়? সিপাহী বিদ্রোহ কত সালে হয় বলতো? আমাদের 1757 সালে ইংরেজরা এই বাংলা দখলই নিয়ে নেয় বলা যায় পরাজয়ের মাধ্যমে। তার 100 বছর পরে সিপাহী বিদ্রোহ হয়, তার প্রায় 100 বছর পরে, প্রায় 200 বছর শাসন করে ইংরেজরা। 1757 থেকে 1947 সাল, তাহলে কত বছর হচ্ছে বলো? 190 বছর। 190 বছর, 190 বছর। ওকে, 190 বছর শাসন করেছে। 1757 সালে 23 জুন, 1757 সালে 23 জুন। সালে 23 জুন। তাহলে পলাশীর যুদ্ধ কবে সংগঠিত হয়? 1757 সালে 23 জুন। 1757 সালে 23 জুন। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো 1757 সালে 23 জুন। ওকে, কারো কোনো সমস্যা আছে আর? আচ্ছা, এবার দেখো মীর জাফরের পরিণতি কি হয়? এইটাই তো আসল। মীর জাফর এই যে এত কিছু করলো, বৈঠক করলো, এত কিছু করলো, বিশ্বাসঘাতকতা করলো, তার শেষ পরিণতি যে এত করুণ হয়েছিল সেটা আসলে বলার ভাষা নাই। ইংরেজদের দ্বারা তুচ্ছ-তাচ্ছিল্য তো হয়েই ছিল, মানে শেষ পর্যন্ত তাকে বিতাড়িত করা, তাকে সিংহাসন থেকে নামিয়ে দেওয়া, তার সাথে যত সে যা করছে তার দ্বিগুণ সে অবশ্যই পাইছে। ঠিক আছে, তাহলে তোমার মির্জাফর ফ্রেন্ডেরও এরকম পরিণতি হবে। ঠিক আছে, তো পলাশীর যুদ্ধে মির্জাফরের বিশ্বাসঘাতকতার জন্য যে বাংলা স্বাধীনতার সূর্যটা অস্তমিত গিয়েছিল, সেই মির্জাফর তার শেষ পরিণতি খুবই ভয়াবহ ছিল। ইংরেজরা তাকে নামিয়ে দেওয়া, সিংহাসন থেকে দুর্ব্যবহার এবং এত তাকে মানসিক নির্যাতন থেকে শুরু করে শারীরিক নির্যাতন পর্যন্ত করেছিল। ঠিক আছে, ওকে। ক্লাইভ চরিত্র প্রকৃতিভাবে কি প্রকাশ করে? হ্যাঁ, এটা সবাই একটু কমেন্টে জানিয়ে দাও। ক্লাইভ হচ্ছে আমার লর্ড ক্লাইভ, যিনি খুবই ধূর্ত ছিলেন, খুবই ধূর্ত ছিলেন। হ্যাঁ, এবং এটা দিয়ে প্রকাশ পায় হচ্ছে বিদেশি শোষণ। ওকে, লর্ড ক্লাইভ চরিত্র প্রতীকীভাবে কি প্রকাশ করে? বিদেশি শোষণ। লর্ড ক্লাইভ ছিলেন একজন ইংরেজি ধূর্ত মানুষ, যে অত্যন্ত
অত্যন্ত ধূর্ত ছিল এবং তার বুদ্ধিতেই মূলত তারা সব কাজ করত। বুঝতে পারছো? লর্ড ক্লাইভ যেভাবে বলতো, একদম যেভাবে বলতো সেভাবেই ওরা কাজ করতো। আচ্ছা, নাটকের মধ্যে লেখকের উদ্দেশ্য কি? হ্যাঁ, এইটা তো খুবই ইম্পর্টেন্ট। লেখকের মেইন উদ্দেশ্য হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া, ঠিক আছে? শিক্ষা দেওয়া, যার ফলে আমরা নিজেরা আত্মসচেতন হতে পারি, আমাদের মধ্যে আত্মচেতনা, আহ মর্যাদাবোধ এবং সবশেষে যেটা খুবই গুরুত্বপূর্ণ, দেশপ্রেম জাগ্রত হয়, যেন আমরা পরবর্তীতে লড়াই করতে পারি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি এবং সেই সাথে নিজেদেরকে সংশোধন করতে পারি। ঘসেটি বেগমের চরিত্রে প্রকাশ পেয়েছে, এটা তো সবাই পারবা, এটা সবাই অ্যান্সার করো তো, এটা অ্যান্সার কি হবে? ঘসেটি বেগম হচ্ছে কে ছিলেন? ঘসেটি বেগম ছিলেন বড় খালা আলীবর্দী খাঁর মেয়ে, আপন মেয়ে এবং বড় মেয়ে এবং সিরাজউদ্দৌলার খালা, আপন খালা। তো তার চরিত্রে সবসময় প্রকাশ পেয়েছে হচ্ছে চাতুর্য, ক্ষমতার লোভ, ঠিক আছে? রাজমাতা হওয়ার লোভ, ক্ষমতার লোভ। ওকে, হ্যাঁ সবাই, সামিরা মাহজাবিন সুইটি, শিফা আক্তার, রফিকুর রহমান বা সামিরা মেহজাবিন সুইটি, নামটা আমার অনেক পছন্দ হয়েছে। সামিয়া মেহজাবিন সুইটি, অনেক সুন্দর নাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর নাম। তাহলে চাতুর্য আর লোভ প্রকাশ পেয়েছে। ওকে, চাতুর্য আর লোভ প্রকাশ পেয়েছে। আমি আজকে ক্লাস শেষে আজকে সেরা স্টুডেন্ট নির্বাচন করব, যারা শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছো। তাহলে 26-এর অ্যান্সারটা কি হবে? চাতুর্য ও লোভ। ওকে, চাতুর্য লোভ। সামিয়া মেহজাবিন সুইটি, তুমি তোমার ফ্রেন্ডকে মেনশন করে দাও আর আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। তাইলে সবাই এটা অ্যান্সারটা জানিয়ে দাও কমেন্টসে। সিরাজউদ্দৌলার মৃত্যু ঘটে কিভাবে? সবাই, এটা তো সবাই পারবে। মীর জাফরের ষড়যন্ত্রে। উনি হয়তো জয়ী হতে পারতো মীর জাফরের ষড়যন্ত্রের কারণে শেষ মুহূর্তে। আচ্ছা, তাহলে সিরাজউদ্দৌলার মৃত্যু ঘটে কিভাবে? মীর জাফরের ষড়যন্ত্রে। ওকে, এবং নাটকের ভাষার বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে আমরা আগেই পড়েছি। আমরা এটা আগেই পড়েছি, তাই না? হ্যাঁ শিফা, তোমার বাসায় মেহমান আসছিল, তারা কি চলে গিয়েছে? ওকে, হ্যাঁ ভেরি গুড। মনিফা রহমান, অসংখ্য ধন্যবাদ আপু, খুবই ভালো। আচ্ছা, তাহলে এটা অ্যান্সার হবে সংলাপ নির্ভর ও প্রাণবন্ত। সংলাপ নির্ভর ও প্রাণবন্ত। মিম ইসলাম, শিফা আক্তার, অসংখ্য ধন্যবাদ আপু। তাহলে 28-এর অ্যান্সারটা কি হবে? সংলাপ নির্ভর এবং প্রাণবন্ত বা প্রাণোজ্জ্বল একই কথা। প্রাণোজ্জ্বলও তাই, প্রাণবন্তও তাই। প্রাণোজ্জ্বল বা
প্রাণবন্ত এবং সংলাপ নির্ভর, কারণ সবগুলোতে দেখবে এরকম ইষ্টু দিয়ে কথা শুরু করা আছে। লর্ড ক্লাইভ এইটা, তারপরে হচ্ছে উর্মি চাঁদ এইটা, মানে এরকম সবগুলোর নাম লিখে এরকম দিয়ে এটা হচ্ছে, এটাকে সংলাপ নির্ভর বলে। ঠিক আছে, সংলাপ নির্ভর বলে। আচ্ছা, নাটকের শিক্ষা কি? নাটকের শিক্ষা তো নিঃসন্দেহে আমাদের লেখক দেখিয়েছে যে ঐক্যহীনতা জাতির পতন ডেকে আনে। যেমন দেখো, এটা আমাদের নিজেদের এখন বর্তমান প্রেক্ষাপট, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট থেকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে 24শে যে জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল, জুলাই বিপ্লব, সেখানে জামাত না, বিএনপি না, এনসিপি না, কিচ্ছু না, আমরা সবাই ছিলাম এক কাতারে। ঠিক আছে, ফ্যাসিজমের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে। বাট ফ্যাসিবাদ, ফ্যাসিজম এগুলো চলে গেছে তা না। ফ্যাসিবাদ বা ফ্যাসিজম মানুষ যুগে যুগে তৈরি হয়, সামনে আবার আসবে। হ্যাঁ, সামনে হয়তো শেখ হাসিনা না আসলে অন্য নতুন কোন ফ্যাসিবাদ তৈরি হবে। ঠিক আছে, তো এরকম হচ্ছে ফ্যাসিবাদ যুগে যুগে তৈরি হয় এরকম। তো তার বিরুদ্ধে এই সমগ্র জাতির আমাদের একটা ঐক্যবদ্ধ একটা আন্দোলন ছিল, ঐক্যবদ্ধ আন্দোলনে এটা। বাট এখন আবার সে আগের মতো কামড়া কামড়ি শুরু হয়ে গেছে না? প্রতিদিন দেখো না, আজকে এই স্বাক্ষর করে নাই, ওর ভাল লাগতেছে না, ও যাচ্ছে না, এ পিআর চাই, ও চাইতেছে না। তো এই আবার সেই আমাদের মধ্যে ঐক্যহীনতা ঢুকে গিয়েছে, আমাদের সেই জাতীয় ঐক্যটা নষ্ট হয়ে গিয়েছে, যেটা 2024-এ ছিল। সো 1 বছর আগেও যে ঐক্যটা ছিল, 1 বছর পরে সে ঐক্যটা একদম জিরো। এতদিন বিএনপি জামাত হচ্ছে নিজেরা একসাথে ছিল, সো এখন তারা আবার শুরু করে দিচ্ছে। সো এই যে ঐক্যহীনতা, সো এই ঐক্যহীনতা যখনই আমাদের মধ্যে চলে আসবে, তখনই পরাজয় সুনিশ্চিত, তখনই পরাজয় সুনিশ্চিত। ঠিক আছে, সো আমাদের ঐক্যটাকে ধরে রাখতে হবে। 2024-এর যে গণঅভ্যুত্থানে যে ঐক্য ছিল, সে ঐক্যটা আবার ধরে রাখতে হবে, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে এই জাতীয় ঐক্যটা ধরে রাখার জন্য, বাংলাদেশ ঐক্যমত্য কমিশন। সো এই যে ঐক্যটা ধরে রাখার জন্য, যদি ঐক্য এখন নাই, বাট আমরা চাইলে আবার ঐক্য ফিরিয়ে আনতে পারি, কারণ ঐক্যহীনতাই আমাদের পতনের মূল কারণ। ঠিক আছে, আচ্ছা, সো ঐক্যহীনতা জাতির পতন ডেকে আনে। শিফা আক্তার লিখেছ, আপু তুমি অনেক ভালো, সুন্দর। আচ্ছা, হ্যাঁ, ফ্যাসিবাদ যুগে যুগে সৃষ্টি হয়, নতুন কেউ নতুন এসেই শুরু করে না, ফ্যাসিবাদ আস্তে আস্তে তৈরি হয়। ঠিক আছে, এবং মানুষ তার বিরুদ্ধে একটা সময় প্রতিবাদী হয়ে ওঠে, তাই না? ওকে, এবার দেখো, নাটকের শেষে পাঠকের মনে জাগে কি? সবাই তো এটা বুঝতেই পারছো, মূল উদ্দেশ্যই ছিল হচ্ছে দেশপ্রেম আর বেদনা। ঠিক আছে, দেশপ্রেম, দেশত্ববোধক যে মনোভাব, এবং অবশ্যই বেদনা ছিল। কেন বেদনা ছিল? কারণ বাংলাদেশে স্বাধীনতার সূর্য অস্তমিত গিয়েছিল, স্বাধীনতার সূর্য অস্তমিত গিয়েছিল, সেই জন্য সবার মধ্যে একটা বেদনা ছিল, বিষাদ ছিল, কিন্তু দেশপ্রেমও জাগ্রত হয়েছিল। সিরাজউদ্দৌলার সেই কথাই। হ্যাঁ, ঐক্যহীনতার জন্য জাতির ধ্বংস হয়ে যায়, নিঃসন্দেহে সাকিব, ভেরি গুড। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা তোমাদের এই পর্যন্তই। তারপরে হচ্ছে আমাদের দেখো যে ওয়েবসাইট আছে, ভিজিট আওয়ার ওয়েবসাইট। সো তোমরা সবাই এখানে একটু ওয়েবসাইটে ইয়ে করে রেখো, ভিজিট করো, সাবস্ক্রাইব অন ইউটিউব, এটা আমাদের ইউটিউব চ্যানেল। সবাই ইউটিউবে যে নেক্সট ডে ইনস্টিটিউট এটা লিখে সার্চ করবা, দেখবা এখানে তোমরা সব ক্লাস সবকিছু পেয়ে গিয়েছো। তোমরা সবাই সাবস্ক্রাইব করে রেখো, এন্ড সবাই একটু ওয়েবসাইটের নামটা কমেন্টে জানিয়ে দেওয়া, এন্ড জয়েন কমিউনিটি গ্রুপ। ওকে, সো নেক্সট ইনস্টিটিউট কমিউনিটি, এটা ফেসবুকে আছে, সবাই তোমরা সার্চ দিয়ে জয়েন হয়ে যেও। সো থ্যাংক ইউ সো মাচ, আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম। আর আজকে আমি আজকে স্টুডেন্ট অফ দা ক্লাস কাউন্ট করব। সো আজকে টোটাল ক্লাসের মধ্যে সব থেকে স্পন্টেনিয়াস ছিল ছেলেদের মধ্যে সাকিব, নিঃসন্দেহে, আর হচ্ছে মেয়েদের মধ্যে শিফা। ওকে, সো ছেলেদের মধ্যে আমি শেষে হচ্ছে স্টুডেন্ট অফ দ্য কাউন্ট করবো, স্টুডেন্ট অফ দ্য ডে
ম্যান অফ দ্য ম্যাচ যেমন হয় ওরকম। সো ছেলেদের মধ্যে হচ্ছে সাকিব, ওকে। আর মেয়েদের মধ্যে হচ্ছে শিফা আক্তার, ওকে। শিফা, ওকে। সো তোমরা হচ্ছে অসংখ্য ধন্যবাদ এন্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আসসালামু আলাইকুম, তোমরা সবাই ভালো থেকো। আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর আজকে এটা ম্যান অফ দ্য ম্যাচ। মিম আক্তারও অনেক ভালো স্পন্টেনিয়াস ছিলে। সো এখানে মিমের নামটা আমি ইনক্লুড করে দিচ্ছি, শিফা এন্ড মিম। সো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। ভালো থেকো, আসসালামু আলাইকুম। আর সবশেষে একটা কথাই বলবো, যে স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, এটা তোমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে, তাই না? সো স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, মাটিতে রেখে পা, নিজের ওপর রাখো বিশ্বাস, চালিয়ে যাও প্রচেষ্টা। সো সাহস রেখো, পড়তে থেকো। দেখা হবে পরবর্তী ক্লাসে প্রতি সোমবার, এবং আইসিটি ক্লাস আছে। তোমরা সবাই ক্লাসে থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থেকো।